Dear students, welcome you once again to my spoken English class. দেখো, আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই ক্লাসে আলোচনা করতে চলেছি। দেখো, যদি বাংলা বাক্যের শেষে দেখো ইচ্ছে আছে, কথাটা এরকম আছে, তাহলে সেক্ষেত্রে তুমি বাক্য গঠন করবে কি করে? যেমন মনে করো আমার কলকাতা যাওয়ার ইচ্ছে আছে, বা মনে করো তার এখানে আসার ইচ্ছে আছে, যদুর কলেজে যাওয়ার ইচ্ছে আছে। লক্ষ্য করো লাস্টে ইচ্ছে আছে কথাটা আছে। সেক্ষেত্রে তোমরা গঠন করবে কি করে? দেখো, সেক্ষেত্রে গঠনের নিয়ম হলো প্রথমে মানে কর্তা বসাবে, যে কর্তা তাকে বসাতে হবে, তারপর হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ডিজায়ার কথাটাকে লিখতে হবে, তারপরে তারপরে অবশ্যই টু লিখতে হবে, তারপর মূল ক্রিয়ার ওখানে যে মূল ক্রিয়া থাকবে তার প্রেজেন্ট রূপ বা V1 রূপ লিখতে হবে, তারপর অবশিষ্টাংশ। আবার বলি, প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ। যদি কর্তাটা এমনি পার্সন হয় তাহলে হ্যাভ, আর যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সেক্ষেত্রে হ্যাজ বসাতে হবে, তারপর ডিজায়ার কথাটাকে লিখতে হবে, তারপর ওই TO2 কথাটাকে লিখতে হবে, তারপর মূল ক্রিয়ার V1 রূপ, তারপরে অন্যান্য কর্ম। তার মানে বাংলা বাক্যের শেষে যদি ইচ্ছে আছে কথাটা থাকে, তাহলে প্রথমে কর্তা, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ডিজায়ার, তারপরে টু, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। দেখো, আমি তাই লিখেছি। বাক্যের শেষে ইচ্ছে আছে থাকলে বাক্য গঠনের নিয়ম প্রথমে সাবজেক্ট, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে ডিজায়ার, তারপর টু, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপরে অবশিষ্টাংশ। কথাটা বোঝার চেষ্টা করো। যেমন মনে করো এখানে আমি লিখেছি আমার আগামী মাসে পুরী যাওয়ার ইচ্ছে আছে। দেখো, এই যে আমার ইচ্ছে আছে, দেখো আমার আছে, তোমরা আগেই পড়ে এসেছিলে তো, আই হ্যাভ আমার আছে, উই হ্যাভ আমাদের আছে, তাই নাকি? তাহলে প্রথমে ওইটুকু আমি লিখে ফেলবো, কর্তার পরে হ্যাভ অথবা হ্যাজ, তার মানে আই, তারপরে হ্যাভ। এবারে দেখো, আমি বলেছি ডিজায়ার কথাটা বোঝাতে হবে, একটা ইচ্ছে আছে তাহলে আই হ্যাভ এ ডিজায়ার, তাই না? তারপর মূল ভার টু বসাতে হবে, TO2, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ, এখানে দেখো মূল ক্রিয়া যাওয়া, তাহলে তার V1 রূপ হচ্ছে গো টু পুরী। তাহলে দেখো আমার কি হলো, আমার আগামী মাসে পুরী যাওয়ার ইচ্ছে আছে হলো প্রথমে কর্তা আই লিখেছি, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, এরপরে হ্যাভ হবে, তারপরে ডিজায়ার লিখেছি, একটা ইচ্ছে আছে, তারপর টু গো টু পুরী যেতে। দেখো, টু এর পর মূল ক্রিয়ার V1 রূপ, যাওয়াটা হচ্ছে মূল ক্রিয়া, তার V1 রূপ লিখেছি, তারপর অন্যান্য কর্ম। দেখো, পরেরটা যদি আমরা করি, রিনার ফাংশনে গান গাওয়ার ইচ্ছে আছে। আবার দেখো, রিনার ইচ্ছে আছে, তাহলে আমরা জানি যে হ্যাভ অথবা হ্যাজ। রিনা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এখানে রিনার পরে হ্যাজ হবে, তাহলে রিনা হ্যাজ, তারপরে কি ডিজায়ার, রিনা হ্যাজ এ ডিজায়ার, ইচ্ছে কথাটাকে লিখলাম, তারপরে কি ইচ্ছে আছে দেখো গান গাওয়া, তাহলে আমরা জানি এরপরে বসবে টু, তারপরে মূল ক্রিয়া তো সিং, তারপরে টু সিং, তার মানে প্রেজেন্ট রূপ হলো, বা তোমরা যাকে V1 রূপ বলো, টু সিং ইন দ্য ফাংশন। রিনার ফাংশনে গান গাওয়ার ইচ্ছে আছে। লক্ষ্য করো, এটা আমরা লিখলাম। তাহলে আমরা বুঝলাম যে যদি দেখি বাংলা বাক্যের শেষে ইচ্ছে আছে কথাটা থাকে, তাহলে সেক্ষেত্রে প্রথমে আমরা কর্তা বসাবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবো, তারপরে ডিজায়ার লিখবো, তারপরে TO2, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা V1 রূপ। ওই যে গান গাওয়ার ইচ্ছে আছে, গাওয়াটা মূল ক্রিয়া, খাওয়ার ইচ্ছে আছে, খাওয়াটা মূল ক্রিয়া, সে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ লিখবো, তারপর অন্যান্য কর্ম। কথাটা বোঝার চেষ্টা করো। যেমন মনে করো যদুর আজ কলেজ যাওয়ার ইচ্ছে আছে, তাহলে যদু হ্যাজ এ ডিজায়ার টু গো টু কলেজ টুডে। কেন যদু হ্যাজ বললাম? হ্যাভ তো বললাম না, যদু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, ওই জন্য এখানে হ্যাজ বলেছি। আবার বলি তাদের এখানে ফুটবল খেলার ইচ্ছে আছে, এই মাঠে ফুটবল খেলার ইচ্ছে আছে, তখন কিন্তু হবে দে হ্যাভ এ ডিজায়ার টু প্লে ফুটবল ইন দিস গ্রাউন্ড। এবার দেখো পরের নিয়মটা দেখি, বাক্যের শেষে যদি ইচ্ছে নেই থাকে, মানে ওরই নগর্থক রূপ আর কি, বাক্যের শেষে যদি ইচ্ছে নেই, যেমন করো আমার আজ ভাত খাওয়ার ইচ্ছে নেই, তার বাড়ি যাওয়ার ইচ্ছে নেই, যদুর কলেজ যাওয়ার ইচ্ছে নেই, সেখানে আমরা কি করব? সেখানে গঠনের নিয়ম হলো প্রথমে সাবজেক্ট বসাবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তো বসাতেই হবে, তারপরে একটা নো কথা, যে না সূচক আছে যে নো, তারপরে ডিজায়ার, তারপরে TO2, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অবশিষ্টাংশ। আমি আবার বলি, যদি বাংলা বাক্যের শেষে দেখো
ওই ইচ্ছে নেই কথাটা আছে। তাহলে তুমি প্রথমে কর্তা বসাবে, তারপরে হ্যাভ অথবা হ্যাজ বসাবে, তারপরে একটা নো শব্দকে বসাবে, তারপর ডিজায়ার, তারপরে মূল ক্রিয়ার V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। কথাটা বোঝার চেষ্টা করো। আমি দেখো এখানে লিখেছি তোমার পরীক্ষায় পাস করার ইচ্ছে নেই। তাহলে দেখো তোমার ইচ্ছে নেই আছে, তাহলে প্রথমে তো আমি কর্তা লিখবো ইউ, তারপরে আমাদের হ্যাভ অথবা হ্যাজ, ইউ এর পর তো হ্যাভ হবে, ইউ হ্যাভ। তারপরে বলেছি একটা নো শব্দ বসাতে হবে, তাহলে ইউ হ্যাভ নো, যেহেতু ইচ্ছে নেই আছে এখানে ইউ হ্যাভ নো। তারপরে ডিজায়ার কথাটাকে লিখতে হবে DIACRE, ডিজায়ার। তারপর টিও টু, তারপর মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ পাস করার ইচ্ছে, পাস্ট ইংরেজি হচ্ছে PASS পাস, তারপরে ইন দ্য এক্সামিনেশন, ইন দ্য এক্সাম। দেখো তাহলে আমরা কি পড়লাম, যে যদি দেখি ইচ্ছে নেই আছে তাহলে সেখানে কর্তা প্রথমে বসাবো, তারপরে হ্যাভ অথবা হ্যাজ, তারপরে একটা নো শব্দ বসাবো, তারপর ডিজায়ার, তারপরে টিও টু, তারপরে মূল ক্রিয়ার প্রেজেন্ট রূপ বা V1 রূপ, তারপর অন্যান্য কর্ম। আর একটা করি, দেখো বিনয়ের এখানে আসার ইচ্ছে নেই, বিনয়ের ইচ্ছে নেই, তাহলে বিনয় তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এখানে বিনয়ের পর কিন্তু হ্যাজ হবে, বিনয়, তারপরে হ্যাজ, তারপরে আমি বলেছি নো লিখতে হবে, হ্যাজ নো ডিজায়ার টু, একটা টু বসাতে হবে দেখো, তারপর মূল ক্রিয়া প্রেজেন্ট রূপ, এখানে আসা মূল ক্রিয়া টু কাম হিয়ার, বিনয়ের এখানে আসার ইচ্ছে নেই। এরকম আরো শত শত আমরা বলতে পারি। যেমন মনে করো মায়ের আজ রান্না করার ইচ্ছে নেই, তাহলে মাদার হ্যাজ নো ডিজায়ার টু কুক টুডে। বাবার আজ অফিস যাওয়ার ইচ্ছে নেই, তাহলে ফাদার হ্যাজ নো ডিজায়ার টু গো টু অফিস। কেন হ্যাজ হচ্ছে এখানে, দেখো ফাদার বলো মাদার বলো এগুলো তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য এরপরে হ্যাজ বসাচ্ছি। এবার যদি বলি যে তাদের আজ বেড়াতে যাওয়ার ইচ্ছে নেই, তাহলে দে হ্যাভ, দে দেখো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, দে থার্ড পারসন প্লুরাল নাম্বার, ওই জন্য দে হ্যাভ নো ডিজায়ার টু ট্রাভেল টুডে। সুতরাং আশা করি তোমরা বুঝতে পেরেছো। সো দ্যাটস অল ফর দিস ডে। যদি তোমাদের ক্লাস ভালো লাগে প্লিজ কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।